নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি শিলপাড়ায়। জবাব চায় জনতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি শিলপাড়ায়। যদিও শিলপাড়ার কিছু বাসিন্দাদের অনুরোধে আমাদের গত অনুষ্ঠানে তারা অনুরোধ করেছিলেন যে এরকম একটি অনুষ্ঠান শিলপাড়ায় হলে ভালো হয়, সেই কারণেই আমরা উপস্থিত হয়েছি আমাদের এই জবাব চায় জনতা অনুষ্ঠান নিয়ে আজ শিলপাড়া মোড় থেকে সরাসরি আপনাদের সাথে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা জানি একদম আজ 1 ফেব্রুয়ারি, নির্বাচন একদম দোরগোড়ায় বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়ছে। ইতিমধ্যেই বিজেপির উচ্চ নেতৃত্বরা শুরু করেছে পশ্চিমবঙ্গে আসতে, বাংলায় আসতে তাদের ভোট প্রচারের নিরিখে। এই মুহূর্তে শুধু রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক হিংসা পাল্লা দিয়ে বেড়েছে। রাজনৈতিক হিংসা থেকে শুরু করে রাজনৈতিক তর্ক বিতর্ক, টিপ্পনি, প্যারোডি সং সবটাই বেড়েছে। হ্যাঁ, তার মধ্যেও রয়েছে কিছু বিষয়, যে বিষয়গুলো আজকে আমাদের এই আলোচনায় উঠে আসবে। একদম সর্বপ্রথম একদম যে বিষয়টা আমরা দিয়ে শুরু করব, আমরা আজ যেখানে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান করছি, এই জায়গা থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে শখের বাজার মোড়। গত 25শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন একটি ঘটনা ঘটলো, বিশৃঙ্খলা ঘটনা। আমরা যারা সংবাদ মাধ্যম আমরা সেখানে ছিলাম, আমরা গেছিলাম। কি ঘটনা? সেখানে বিজেপির একটি রাজনৈতিক সভা চলছিল এবং পাশাপাশি ঠিক রাস্তার ওধারে চলছিল একটি সুভাষ উৎসব নামে খেলা। যে খেলাটি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে, সেখানকার একটি ক্লাব বরিশা ক্লাব, সেই ক্লাবের হয়ে সেই খেলাটা সেখানে আয়োজিত করেন এবং প্রতি বছরই সেই খেলা হয়ে থাকে তাদের দাবি। এবং 12ই জানুয়ারি থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে সেই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বরিশা ক্লাবের মাঠে চলছিল। এবং 25শে জানুয়ারি যেদিনকে বিজেপির সেই সভা ছিল, সেদিনকে আমরা দেখেছি একদম সবার শুরুতেই অর্থাৎ সকালের দিকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় পতাকা লাগানোকে কেন্দ্র করে। যদিও পুলিশ প্রশাসন সেই বিষয়টিকে তৎপরতার সাথে দেখেন এবং মিটে যায়, সমস্যাটি মিটে যায়। কিন্তু হঠাৎ রাত্রেবেলা কি অভিযোগ এলো? অভিযোগ এলো বিজেপির তরফ থেকে নাকি কিছু বিজেপির কর্মী সমর্থকরা হামলা চালালো সেই সুভাষ উৎসবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে উৎসব, যে উৎসবে একটি ব্যাডমিন্টন খেলা চলছিল, সেই উৎসবে হামলা চালায় এবং তারপর পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে উপস্থিত ছিলেন এবং যেটা বলা হয়েছে বিজেপির তরফ থেকে যে সেই কাউন্সিলরের নেতৃত্বে বিজেপির যে সভা, সেই সভা মঞ্চ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। সেই নিয়েই আমাদের আজকের সমস্ত অনুষ্ঠানের যে আলোচনা, সেই আলোচনায় আসবো। যদিও তার মধ্যে বাজেট আজকে প্রকাশিত হয়েছে, সেই বাজেটও রাখবো আপনাদের সামনে, বাজেটের বিভিন্ন বিষয় রাখবো। তার আগে আমি একবার পরিচয় করিয়ে দেবো আজকের আমাদের এই আলোচনা সভায় যারা উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাপস তরফদার, উপস্থিত রয়েছেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সুভাষিস কর, উপস্থিত রয়েছেন সিপিআইএম প্রতিনিধি শোভন মজুমদার এবং উপস্থিত রয়েছেন বিজেপি প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। আপনাদের প্রত্যেককে আজকের আমাদের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। যে বিষয় দিয়ে শুরু করলাম, যে বিষয়গুলো দিয়ে, একাধিক বিষয়, সামনে নির্বাচন, একাধিক বিষয়, এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। আমি একদম সবার প্রথম সরাসরি প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, শখের বাজার যেখানে দাঁড়িয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে আমরা দেখলাম 25শে জানুয়ারির বিশৃঙ্খলা, একটি খেলায় পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যদিও বিজেপি অভিযোগ করছে তাদের সভা মঞ্চ চালিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা তার পরের দিনই এখানে এসে সভা করলেন। কি বলবেন, কেন হলো এই বিশৃঙ্খলা? প্রথমেই আমি বলি যে আপনি যে খবরটা পরিবেশন করলেন, যে অভিযোগ, অ্যাকচুয়াল শখের বাজারের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। বরিশা ক্লাব বেহালার একটি প্রকৃতযশা ক্লাব, যারা বিগত 10 বছর ধরে এই সুভাষ উৎসবের নামে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে এবং 15 দিন ধরে তাদের সেই উৎসব চলে। কোনো এক কারণে তাদের যেদিন সেখানে ফাইনাল সেমিফাইনাল খেলা ছিল, দেখে সেই জায়গাটাতেই ভারতীয় জনতা পার্টি একটা সভার আয়োজন করে এবং এই সভার আয়োজন করতে গিয়ে যেটা তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। আসলে এই ভাঙচুর কিংবা আগুন লাগানোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের না কোনো যোগসাজশ ছিল, না যোগসাজশ আছে। আমাদের
বড় চেয়ারম্যান সুদীপ পল্লে ঘটনাক্রমে ওই বরিশা ক্লাবের সভাপতি, সেই জন্য সে সেই ক্লাবের সঙ্গে যুক্ত। আসলে নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির প্রতি নির্বাচনের সময় এদের নাম্বার কারা দিল্লির নেতৃত্বর কাছে পাবে, নিজেদের নাম্বার কারাকারির জন্য নিজেদের ঝামেলাটা সুকৌশলে অন্যর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। সেদিন আমাদের কাছে কিংবা বরিশা ক্লাবের কাছে আপনারা দেখেছেন পরিষ্কার ফুটেজ আছে, ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা জেলার প্রাক্তন সভাপতি নিজে নেতৃত্ব দিয়ে সেই বরিশা ক্লাবে ভাঙচুরের নেতৃত্ব দেন। এবং এখানকার যিনি বর্তমান দক্ষিণ কলকাতার সভাপতি, যে সভাপতিকে প্রাক্তন সভাপতির লোকজন ওই 126 নম্বর ওয়ার্ডের সংবর্ধনার নামে মুখে আলকাতরা লেপে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, তিনি দেখলেন প্রাক্তন সভাপতি বেশি নাম্বার পেয়ে যাবে, তাহলে আমাকে কিছু একটা করতে হবে। যদি তৃণমূল কংগ্রেস মঞ্চ ভাঙচুর কিংবা আগুন জ্বালাতো, দায়িত্ব নিয়ে বলছি যে যার সভা ছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ত্রিপুরায় গিয়েছিলেন, আজকে তার নেতৃত্বে আমাদের সাংসদ থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সবাইকে ত্রিপুরা সরকারের পুলিশ এবং ত্রিপুরা সরকার যোগ সাজস করে যেভাবে ভাঙচুর করেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল। তারপরেও বিগত দিনে তারপরে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই পশ্চিমবাংলায় অনেকবার এসছেন, নির্বিঘ্নে সভা সমিতি করে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিরোধী রাজনৈতিক দলের সভা বানচাল করা এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয়। তাহলে সেদিন যদি তৃণমূল কংগ্রেস চাইতো শখের বাজারের সভা মঞ্চ শেষ হওয়ার পরে নয়, তৃণমূল কংগ্রেস চাইলে সেদিন শখের বাজারে বিপ্লবদের সভা করতে পারতেন না। এটা বিজেপির প্রাক্তন আর বর্তমান সভাপতির নাম্বার কালেকশনের খেলা। একজন গিয়ে ক্লাবে ভাঙচুর করলেন, তিনি নাম্বার বেশি পাবেন বলে বর্তমান সভাপতি নিজে দায়িত্ব নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফুটেজ দেখিয়েছে মঞ্চে আগুন জ্বলছে, একটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতৃত্বের ফুটেজে দেখাক যারা এলাকায় তৃণমূল কংগ্রেস করে তারা সেই মঞ্চ ভাঙা কিংবা আগুন লাগায় তাদের ছবি দেখতে পাওয়া গেছে। একদম, আমি প্রতিবেদনের শুরুতেই যেটা বললাম যে হ্যাঁ, বরিশা ক্লাবের খেলা ছিল, একটি ক্লাবের খেলা ছিল, যদিও সেই ক্লাবের তরফ থেকেই বলা হয়েছে যে সেই খেলা 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে, তিনি তৃণমূল কাউন্সিলর, তার তত্ত্বাবধানে হয়ে থাকে। আমি এই বিষয়টাও অবশ্যই সেখানে বলেছিলাম। আমি সরাসরি দেবাশিস বাবুর কাছে যাব। শখের বাজার মোড়ে এই একদম চূড়ান্ত বিশৃঙ্খলা, মঞ্চে অগ্নিকাণ্ড, রাস্তা অবরোধ, সাধারণ মানুষের একটা সমস্যার মধ্যে পড়েছিল সেদিনকে। এই ঘটনা কেন হলো, কি কারণে? আমরা চাই যারা সাধারণ মানুষ আছে, অবশ্যই রাজনীতি হোক, পাল্টা রাজনীতি হোক, প্রতিবাদ হোক, আন্দোলন হোক, কিন্তু ভাঙচুর বিশৃঙ্খলা কেন? শুভ সন্ধ্যা সবাইকে। প্রথম কথা বলি, দাদাকে, আমাদের তৃণমূলের যে দাদা আছেন, নমস্কার দাদা। আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের কাউকে কোথাও নম্বর বাড়াতে হয় না। দিল্লিতে নম্বর বাড়ানোর আমরা খেলা খেলি না। নম্বর বাড়ানো খেলাটা করে তৃণমূলরা, কে কতটা নম্বর পাবে সেই নম্বর পাওয়ার খেলায় হয়তো সেদিনকে ওই ভাঙচুরটা হয়েছে, যে বেয়ালা পূর্বে কে দাঁড়াবে। যাই হোক, ঘটনা হলো কারুর সভা ভাঙা বা কারুর সভা বানচাল করা, এটা কখনো সভ্য সমাজে চলতে পারে না, হয় না, এটা নিয়ম নয়। ভাই রাজনীতি করছো, রাজনীতি ময়দানে নামো, ময়দানে খেলো তোমরা, এইভাবে তো কারুর ভাঙচুর করা সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেদিনকে উনি যে বললেন প্রাক্তন সভাপতি মানে ভাঙচুরটা কারা করেছিল না করেছিল, ও ফুটেজ কিন্তু আছে। সেদিনকে কে দাঁড়িয়ে ওই সভামঞ্চ ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল, সেই ফুটেজটা প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছে যে কারা করেছিল। আর আপনারা বলছেন যে বরিশা ক্লাবে ভাঙচুরে কিন্তু কোনো ফুটেজ কিন্তু ছিল না সেদিনকে। যদি ফুটেজ থাকে আপনারা প্রকাশ করুন, প্রকাশ করতে অসুবিধা কোথায় আছে, কিন্তু সভাস্থল কারা ভাঙচুর করেছিল সেই ফুটেজটা প্রত্যেকে দেখেছে। না, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি ফুটেজ পাবলিশ করা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে একদল ছেলে ঢুকে, একদল লোক ঢুকে সেখানে ভাঙচুর করছে, তাদের যে ক্যাম্প এবং ছাতা নিয়ে ভাঙচুর করছে, টোটাল যে মাঠ খেলা হচ্ছে সেখানে ভাঙচুর করছে, তারা ফুটেজ প্রকাশ করেছে। হ্যাঁ, ফুটেজটা তো সংবাদদাতা দেখায়নি, আমি তো দেখিনি। আমি তো দেখেছি তৃণমূলের মানে যারা আছে, আমাদের
বিজেপি সভামঞ্চ যেটা ভাঙচুর করা হয়েছিল, সেই সভামঞ্চের ফুটেজটা আমরা দেখেছি। কারা ছিল, কারা নেতৃত্ব দিয়েছে, সবটাই দেখা গেছে, সাধারণ মানুষ সবটা দেখেছে সেখানে। এই ঘটনাটা ঘটলো কেন? কেন এই রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে কেন ঘটলো? ভাই এই ঘটনা তো চলে আসছে, এই ঘটনা তো পশ্চিমবঙ্গের রাজনীতি, এটাই কালচার। কারোর সভা ভেঙে দেওয়া, কারোর সভা করতে না দেওয়া। আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির যে বিরোধী দলনেতা যে সভা করতে গেছে, প্রত্যেকটা সভা তৃণমূল আটকেছে। আজকে এখনো পর্যন্ত 104টে মামলা হয়েছে, যেটা হাইকোর্ট থেকে লড়ে এসে সেই মামলাতে জিতে এসে সেই সভা করতে হয়েছে। এ তো কালচার এটা। আমি একদম সরাসরি সিপিআইএম প্রতিনিধি শোভন তোমার কাছে যাব। তুমি জানো হয়তো বিষয়টা, শখের বাজারে যে বিশৃঙ্খলা, তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি দ্বন্দ্ব, দুই পক্ষের বক্তব্য তুমি শুনলে। বিষয়টা হচ্ছে এই ভোটের ময়দানে এখন সামনে নির্বাচন, প্রতিনিধি তো থাকবেই, বিরোধী তো থাকবেই, প্রতিবাদ, পাল্টা আন্দোলন সবটাই থাকবে, কিন্তু প্রত্যেকটা নীতি শৃঙ্খলা বজায় রেখে হওয়াটা স্বাভাবিক। আমরা প্রত্যেকটা মানুষ সেটা চাই। এই ঘটনা এড়ানো যেত নাকি? ঘটনা এড়ানো কতটা যেত আর ঘটনা কতটা ঘটানো হয়েছে, আসলে ভোটের আগে এই তৃণমূল বিজেপি টম এন্ড জেরি যে শো, আজকে শান্ত বেহালাকে উত্তপ্ত করা হচ্ছে। এই বেহালায় আজকে যারা বিজেপি করে, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এক সময় সবাই তৃণমূল করতো। আসলে এগুলো খাওয়া খাইয়ের ব্যাপার, নিজেদের মধ্যে এই খাওয়া খাইয়ের ব্যাপারকে এরা ভাগ করে দিতে চাইছে, মানুষকে আরো বোকা বানাতে চাইছে। বেহালার মানুষ বরাবরই শান্তপ্রিয় মানুষ, বেহালার মানুষের জীবন যন্ত্রণার কথা যাতে বেশি বেশি উঠে আসে, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সেটাই বলতে চাই। আসলে এই তৃণমূল বিজেপি বেহালাটাকে যেভাবে কালিমালিপ্ত করলো, একটা রাজনৈতিক দলের সভা, উল্টো দিকে কাউন্সিলরের নেতৃত্বে সেখানে একটা খেলা হচ্ছে, তাদের দুজনের মধ্যে এসে সেখানে একটা ক্যাওস সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি হয়েছে, সাধারণ মানুষ সেদিন রাস্তা আটকে পড়ে আছে, বেহালার চত্বরে গোটা রাস্তা ডিএইচ রোড জ্যাম হয়ে গেছে। আসলে ভোট আসলেই এই তৃণমূল বিজেপির যে টম এন্ড জেরি শো, যার জন্য আজকে আপনার এই প্রশ্নটা করছেন, এই তৃণমূল বিজেপির ঝামেলা নিয়ে আজকে আমাদের এখানে ডিবেট করতে হচ্ছে। আসলে মানুষের জীবন যন্ত্রণার কথা আমাদের বলতে হবে। রাজনৈতিক দলগুলোকে এই নিজেদের মধ্যে এ ওকে মারছে, ও একে মারছে, এই দিক দিয়ে সরে এসে আমাদের বেহালার সরকারি স্কুলগুলোর অবস্থা খারাপ হয়ে পড়ছে, এই কথাগুলো বলতে হবে। বেহালার মানুষের কাজ নেই, আজকে বেহালায় এক রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে পড়ছে, এই কথাগুলো রাজনীতির ময়দানে বলতে হবে। ভোটের আগে মানুষকে বুঝতে হবে কারা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার কথা বলছে। তৃণমূল বিজেপি একে অপরের সাথে ওদের যা সম্পর্ক আছে আমরা জানতে পারি। ভোটের আগে এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল, একটা বাড়িরই একতলার দোতলার মতো সিঁড়ি বেয়ে মাঝে মাঝে উপরে উঠে যায়, আবার মাঝে মাঝে নিচে নেমে আসে। আজকে যে বিরোধী দলনেতা আমাদের এই পশ্চিমবাংলার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই তৃণমূল কংগ্রেসের যত দুর্নীতির গন্ধ এই শুভেন্দু অধিকারীর গায়ে লেগে আছে, এটা আমরা সকলে জানি। নারদার ফুটেজ আছে, সেই ফুটেজ আজকে বিজেপিকে ডিলিট করতে হয়েছে। আসলে এই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা নয়, তৃণমূলের নেতা হয়েই বিজেপিতে বসে আছে। মানুষকে ভাগ করে দেওয়া, মানুষের ভোটটাকে ভাগ করে দেওয়ার জন্যই এই দুজনের মধ্যে রেষারেষি চলছে, যাতে মানুষের দৈনন্দিন রাজনীতির যে কথাগুলো হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই কথাগুলোকে পেছনের সারিতে নিয়ে আসো। মানুষকে ভাগ করে দাও ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে। এই তৃণমূল বিজেপির মধ্যে লড়াইয়ে কি তোমরা শূন্য হয়ে পড়েছো? ভোটের অঙ্কে সিপিআইএম শূন্য, এটা স্বীকার করতে হবে, কিন্তু আজকের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার লড়াই সংগ্রাম, আরজি করের ঘটনা হতে পারে, আপনাদের সামনে তামান্না খাতুনের ঘটনা হতে পারে, এই 100 দিনের কাজ বন্ধ হতে পারে। আমাদের নেতা, আমাদের পার্টির নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, হাইকোর্টে মামলা লড়ে এই 100 দিনের কাজের টাকার হিসেব ফিরিয়ে এনেছে। আসলে এই যে 100 দিনের কাজের টাকা যে বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, এখনো বন্ধ, এখনো কেন্দ্রের সরকার ছাড়েনি। এই যে 100 দিনের কাজের টাকা, তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্র সরকার টাকা ছাড়ছে না, আর বিজেপি বলছে আমরা টাকা দিয়েছি, এরা টাকা খেয়ে নিয়েছে। আসলে যারা 100 দিনের কাজটা করলো তারা কিন্তু বঞ্চিত হলো, তারা টাকাটা পেলো না। এই তৃণমূল বিজেপি যারা গরিব মানুষের কথাগুলোকে ভুলিয়ে দিতে চায়, মানুষকে এই মানুষের জীবনের যন্ত্রণাকে ভুলিয়ে দিতে চায়, মানুষকে এরা নিজেদের খাওয়া খাই রাজনীতি আর কিচ্ছু না, শুধু তোলাবাজি করো, গুন্ডামি করো, মানুষকে ভাগ করে দাও ধর্মের নামে। এই রাজনীতি পশ্চিমবাংলা সংস্কৃতি নয়। এই একদম একদম আমরা কথা বললাম শোভন সিপিএম প্রতিনিধি। আমি এবার সুভাষিস বাবুর কাছে আসবো। শখের বাজারের ঘটনা, আশা করি আপনি সেই বিষয়ে অবগত রয়েছেন, জানেন যে বিশৃঙ্খলা ঘটেছিল। এই বিশৃঙ্খলা কি কারণ, দায় কার?
শখের বাজার বা বেহালা বা না, যেহেতু আজকে আমরা দাঁড়িয়ে আছি একদম ঢিল চড়া দূরত্বে শখের বাজার, সেই কারণে এই প্রশ্নটা। যেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব হচ্ছে, সেটা শখের বাজার বা বেহালা বা ঠাকুরপুকুর না, সারা পশ্চিম বাংলা জুড়ে এই বাইনারিটা ক্রিয়েটেড। কেন ক্রিয়েটেড? মানুষের চোখকে যাতে ঘুরিয়ে দিয়ে আসল যে কথাটা বললো ছোট ভাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, যে অন্ন বস্ত্র বাসস্থানের লড়াই, সেই লড়াই কিন্তু এরা নেই। এরা আছে বিভিন্ন ভাবে মানুষকে ভেদাভেদের মধ্যে দিয়ে মানুষকে চোখ অন্যদিকে, মানুষের চোখ অন্যদিকে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসলে শখের বাজারের যে ঘটনা আপনি বলছিলেন, শখের বাজারের ঘটনা সকাল থেকে যখন আপনার বিজেপির মঞ্চ তৈরি হচ্ছে, একটা পতাকা লাগানো নিয়ে একটা সমস্যা। মঞ্চ তৈরি হচ্ছে, আপনি হয়তো আমার থেকে আরো বেশি জানতে পারেন, বা আমি লোকাল বলে আপনার থেকেও বেশি জানতে পারি। মঞ্চ তৈরির সময় থেকে ওদের মাইক ছিল একটা গলির মোড় অব্দি। যখন দেখলো বিজেপির মঞ্চ তৈরি হচ্ছে, তখন জেনারেলি এরা আরো 6টা-8টা মাইক বাড়িয়ে দিল। এই 6টা-8টা মাইক দেওয়ার ফলে বিজেপির যেখানে মঞ্চ হয়েছিল সেটা ডিস্টার্ব হয়, এবং তারা আমি যা শুনেছি যে তারা বলতে গেছিল ক্লাবে, তোমরা একটু ওই মাইকগুলো 2-4টে খুলে নাও। এটা আমি শোনা কথা। এবার যেটা হলো, মাইকটা তো খুললোই না, এবং যখন বচসা শুরু হয়, পরবর্তীকালে যদিও মিটিং এর শেষে করে, এবং যাদের সঙ্গে এই লড়াইটা হয় তারা একটা সময় তৃণমূলের একচ্ছত্র ভূমিকা পালন করেছে বেহালা, তারাই আজকের বিজেপিতে গিয়ে বিজেপির হয়ে লড়াই করছে। আজকের এই লড়াইটা শুধু দেখানোর লড়াই, আমার মনে হয় এই লড়াইয়ে কোনো ফায়দা জনগণের হবে না। আমরা বক্তব্য নিলাম প্রত্যেকটা রাজনৈতিক দল কি বলছেন এই শখের বাজারের যে বিশৃঙ্খলা, যে কারণে পথ অবরোধ, মঞ্চে আগুন, কার্যত সারাদিন প্রত্যেকটা সংবাদ মাধ্যম আমরা সেই খবরের মধ্যে ছিলাম। হ্যাঁ, বিজেপি প্রতিনিধি এবং তৃণমূল প্রতিনিধি তারা কি বললেন? তারা বললেন যে বিজেপি প্রতিনিধি বলছেন যে কোনো বিজেপির যে আক্রমণ, তার কোনো ফুটেজ তৃণমূল দেখাতে পারে। সেই নিয়ে আমি তাপস বাবুর কাছে, কোনো ফুটেজ নেই শখের বাজারের তৃণমূলের তরফে। শখের বাজারে তৃণমূলের তরফ থেকে প্রথমেই আমি বলছি যে শখের বাজারের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। ব্যর্থহীন ভাষায় বলছি, বরিশা ক্লাবের সঙ্গে ভারতীয় জনতা পার্টির ঝামেলা, সেটা ক্লাব কিন্তু একাধিক তৃণমূল নেতৃত্ব এসে উপস্থিত হয়েছে। একাধিক তৃণমূল নেতৃত্ব এই জন্য উপস্থিত হয়েছিল, ঘটনাক্রমে আমাদের এখানকার চেয়ারপারসন সুদীপ পল্লে বরিশা ক্লাবের সভাপতি এবং এখানকার বিধায়ক যেহেতু তৃণমূল কংগ্রেস বেহালা পূর্বের, তার এলাকায় যদি কোনো ক্লাবের ওপর দুর্বৃত্তরা হামলা করে, আমাদের দায়িত্ব বর্তায় তাদের পাশে দাঁড়ানোর। সেই জন্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিধায়করা সেদিন সেখানে এসেছিলেন। সাথে সাথে আরেকটা কথা বলি, ভারতীয় জনতা পার্টির উনি বললেন যে ভারতীয় জনতা পার্টির কালচার নয় কাউকে কারোর সভা ভণ্ডুল করার। ওনাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে দিল্লি থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে আপনাদের নেতৃত্বরা আসে বহাল তবিয়তে বিমানবন্দর থেকে বেরিয়ে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নামে কালিমা লিপ্ত করে আবার দিল্লিতে ফিরে যায়। কিন্তু এই ভারতীয় জনতা পার্টির রাজত্বে যখন বাংলার তৃণমূল কংগ্রেসের সাংসদ জনপ্রতিনিধিরা আসামে যায়, ত্রিপুরায় যায়, উত্তরপ্রদেশে যায়, বিমানবন্দর থেকে বেরোতে দেয়া হয় না, তাদের পুলিশকে দিয়ে বিমানবন্দরের ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের চ্যাংদোলা করে মারা হয়। এটাই ভারতীয় জনতা পার্টির কালচার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এড়ানো যেত না শখের বাজারের ঘটনাটা কি প্রশাসনের তরফে এড়ানো যেত না? কারণ দায়টা তো রাজ্য সরকারের উপরই পড়বে। কোথায় বাংলার প্রশাসন আছে? ওদের কাউন্সিলর অনুপম দত্তকে মেরে ফেলে দিল, বকটুই কাণ্ডে ওদের ভাদর শেখকে মেরে ফেলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে বাংলার প্রশাসন। আমাকে বলতে দিতে হবে, নাহলে ওনাদের সময় আমি কোনো ডিস্টার্ব করিনি। আর যেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধু বললেন যে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলের প্রতিনিধি হয়ে বিজেপিতে আসেন, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, মালদার সাংসদ খগেন মুর্মু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়ক ছিলেন, ওনাদের শঙ্কর ঘোষ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, যার হাতে এখনো লেনিনের মার্ক্সের ট্যাটু করা, তারা ভারতীয় জনতা পার্টিতে। তাহলে ওনার কথায় ধরে নিতে হবে যে শঙ্কর ঘোষ আর খগেন মুর্মু সিপিএম এর প্রতিনিধি হয়ে এখন ভারতীয় জনতা পার্টিতে আছে।
কোথায় গেল? উদয়ন গুহর কথা, রেজ্জাক মোল্লার কথা ভুলে গেছে। আরে আপনারা বলছেন আপনারা 15% ভোট দিয়ে কংগ্রেস সাতগাছিয়া কেন্দুয়া সাইবারে হত্যাকারীদের সঙ্গে যারা এক মঞ্চে সভা করে, যারা জোট করে, নির্লজ্জ বেহায়া কংগ্রেস, যারা জাতীয় কংগ্রেসের নামে কলঙ্ক, তাই তারা আজকে শুনলো, বিজেপি প্রতিনিধি আমি সরাসরি বিজেপি কি বলবেন এই বিষয়ে? দায় কার? এড়ানো যেত না ঘটনা, প্রশাসন যদি চাইতো ঘটনাটা এড়াতে পারতো। আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সুভাষিস দা আমার বক্তব্যটা কিন্তু বলে দিয়েছে যে সেদিনকে যখন মঞ্চটা আমাদের বাধা হচ্ছিল বিজেপির, সেখানে সকালে যে মাইক ছিল বৈশাখ ক্লাবের, সে একটু মাইকটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা ঘটনা। কিন্তু ক্লাবের ওখানে তো দলের কোনো অনুষ্ঠান ছিল না, ক্লাবের তরফ থেকে মাইক বাড়িয়ে দেওয়া হয়েছিল, ক্লাবের অনুষ্ঠান। সব থেকে বড় কথা, বিপ্লব দেব যিনি হচ্ছেন জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ওইভাবে তো করতে পারেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, সর্বোচ্চ ভোটে নির্বাচিত। একটা আঞ্চলিক দল সে কোথায় সর্বভারতীয় হলো? আর সব থেকে বড় কথা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সেইখানে যে ঘটনাটা ঘটেছিল সেদিকে এড়ানো যেত, কিন্তু প্রশাসনিক দুর্বলতার জন্য হয়নি। প্রশাসনের সামনেই কাজটা হয়েছে। ওই প্রশাসনিক দুর্বলতা, কারা প্রশাসনিক দুর্বলতার কথা বলছে? নির্লজ্জ বেহায়া ভারতীয় জনতা পার্টি দিল্লিতে লালকেল্লার ঢিলছেড়া দূরত্বে আজকে বিস্ফোরণ ঘটলো। ওর প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর লালকেল্লার ঢিলছোড়া দূরত্বে দিল্লিতে বিস্ফোরণ হলো মেট্রো স্টেশন উড়িয়ে দেওয়ার জন্য। ওনারা প্রশাসনের দুর্বলতার কথা বলবে, আমাদের শুনতে হবে। আচ্ছা, এই পশ্চিমবাংলার প্রশাসনটা ঠিক স্যান্ডল গেঞ্জির বুক পকেটের মতো। স্যান্ডল গেঞ্জি যেমন বুক পকেট হয় না, এই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের কোনো প্রশাসন নেই। আর সিপিএম পার্টিরা হচ্ছে জানলায়, দরজায় পাল্লা নেই, জানলায় শাটার লাগানোর মতন। আজকে শূন্যতে নেমে গিয়েও আজকে ওনারা মানুষের কথা বলছেন, গরিব মানুষের কথা বলছেন, রাস্তাঘাটের কথা বলছেন, আজকে বেহালার শান্তি শৃঙ্খলার কথা বলছেন। 34 বছরে বেহালার মানুষ জানে না মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজত্বে সন্ধে হলে এতগুলো মন্ত্রী জেলে থাকে, যাদের এতগুলো মন্ত্রী এত বছর জেলে থাকার পর শিক্ষা দপ্তর থেকে শেষ করে 26,000 শিক্ষক তাদের হয়রানি করে ছেড়ে দেয়। তারা আবার বলছে তৃণমূল কংগ্রেসের লোক নাকি তারা ভালো কাজ করছে। প্রশাসন সারা পশ্চিম বাংলায় ভেঙে পড়েছে। রাজনীতি তর্ক পাল্টা তর্ক, বিতর্ক পাল্টা বিতর্ক। হ্যাঁ, রাজনীতিতে এই রাজনীতির মঞ্চে এই বিষয় তো চলবেই, কিন্তু আমরা একটা ঘটনা দেখলাম। কি ঘটনা? মোমো ফ্যাক্টরিতে আগুন, দুঃখজনক ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন প্রায় একাধিক সেই মোমো কারখানায় কর্মরত কর্মী। হ্যাঁ, তাদের এই মর্মান্তিক মৃত্যুর কারণে আমাদের মন সত্যি আমরা চুপ হয়ে গেছিলাম, শোকস্তব্ধ হয়ে গেছিলাম এই ঘটনা শুনে। কিন্তু রাজনীতির বাউন্ডারি থেকে এই ঘটনাও বাদ পড়ে। কেন বাদ পড়েনি? এই ঘটনা নিয়েও রাজনীতি, এই ঘটনা নিয়েও রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। একদল দোষ চাপাচ্ছে আরেক দলের কাছে, আরেক দল দোষ চাপাচ্ছে আরেক দলের কাছে। কেউ দোষ চাপাচ্ছে প্রশাসন, কেউ দোষ চাপাচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধি, কেউ দোষ চাপাচ্ছে মেয়রের উপর। আবার কেউ বলছেন ওই মোমো কারখানা নাকি বেআইনি জমিতে গড়ে উঠেছিল। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা জানি না। আমরা জানি প্রাণ হারিয়েছে একাধিক শ্রমিক ওই কারখানায় কর্মরত। দুঃখজনক ঘটনা। কেন এই ঘটনায় রাজনীতি? আমি বিজেপি প্রতিনিধি সরাসরি এই ধরনের ঘটনা, এবং গতকাল আমরা দেখেছি অমিত শাহ এসেছিলেন, এসে একদম সরাসরি এই ঘটনার জন্য তিনি দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। কি কারণ? প্রথমত যারা মারা গেছে তাদের প্রতি শোক বার্তা দিয়ে আমি এবং তাদের পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা রয়েছে। প্রথমত বলি হচ্ছে আজকে আনন্দপুরি মিত্রপুরী যে কারখানায়, মোমো কারখানা এবং পাশে ডেকোরেস কারখানায় মানুষগুলি মারা গেছেন, মারা যাওয়া বলবো না, আজকে সেটা শ্মশানের বোধহয় যখন চুল্লি থেকে মানে জীবন্ত কারো আমাদের মৃত মানে প্রিয়জনদের বার করি, যে অবস্থায় আমরা পাই, আজকে তাদের দেহগুলো সেই অবস্থায় রয়েছে। ঘটনা হলো
ওই আনন্দপুরি থেকে আজকের কালীঘাটের দূরত্ব জাস্ট 10 কিলোমিটার। উনি সিঙ্গুরে সভা করলেন, দেখলাম সিঙ্গুরে দুটি শ্মশান উদ্বোধন করলেন, একটা দইহাট, একটা হচ্ছে আপনার শিরিডি শ্মশান। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ আজকে শ্মশানই হয়েছে। আগে 34 বছরে পশ্চিমবঙ্গের শ্মশানের রং ছিল লাল, এখন পশ্চিমবঙ্গের শ্মশানের রং হয়েছে নীল সাদা। তো উনি নীল সাদা শ্মশানের উদ্বোধন করলেন। আর ওইখানে আনন্দপুরি আজকে শ্মশান, যে মানুষগুলো মারা গেছেন বদ্ধ ঘরে, বদ্ধ হয়ে মারা গেছে, পুড়ে মারা গেছেন, তাদের আজকে দেখার কে লোক। আজকে সেখানে দমকল মন্ত্রী এলো 30 ঘন্টা পরে। উনি কোথাও নাচছিলেন নাকি টাকা গুনছিলেন কোথাও? আজকে উনি আসার সময় পেলেন না। উনি কাকে পাঠালেন? উনি পাঠালেন অরূপ বিশ্বাস। মেসি কারণ সবাই মনে আছে, এখানে হয়তো অনেকেই গেছিল ওই যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে পাইনি, মেসোকে দেখে চলে এসেছিল, তাকে পাঠিয়েছে। এই হচ্ছে তার ওনার বিচার। আর সেকেন্ড কথা হচ্ছে, আজকে ওই যে করিডোরটা ওখানে যেটা ওই যে কারখানাগুলো হয়ে আছে, গোডাউনগুলো ছিল, গোডাউনগুলো আমরা সবাই জানি যে আমাদের ওটা হচ্ছে পৃথিবীর একটা মানে কি বলবো গ্রিন জোন। সেই গ্রিন জোনে অবৈধভাবে তৈরি হয়েছে। সেখানে না আছে ঠিক মতো ফায়ার লাইসেন্স ছিল, না আছে নজরদারি। আজকে নজরদারি হওয়ার জন্য সেই মানুষগুলো মারা গেছে। সেই দায়ভার কার? আজকের মুখ্যমন্ত্রী ওখানে কি ঘোষণা করলেন, কে ফিরহাদ হাকিম ঘোষণা করলো কি আমার এটা দায়িত্ব নয়। উনি তো পুরমন্ত্রীর দায়িত্ব নয় দেখা। আর উনি ওখানে 10 লাখ টাকা, 10 লাখ টাকা একটা পরিবারের কি ওটা হয়? আর সিভিক ভলেন্টিয়ার চাকরি যার আছে না করা আছে কোন নিশ্চয়তা, সেই চাকরি উনি দিয়ে কি ওনাকে মানে বিধি সব। যে ঘটনার বিষয় দিয়ে প্রশ্ন করলাম, যে ঘটনার বিষয়টা প্রত্যেকের সামনে রাখলাম, এই ঘটনা, হ্যাঁ এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে নিয়েও রাজনীতি শুরু হয়েছে। একদম গতকাল অমিত শাহ একদম মঞ্চ থেকে এই বিষয় নিয়ে সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ করেছেন। আমি তৃণমূল কংগ্রেস আসলে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। ভারতীয় জনতা পার্টির অবস্থা হয়েছে তাই, যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার জ্ঞানের ভান্ডার এত কম, তার প্রতিনিধি যারা হবে তাদের জ্ঞানের ভান্ডারের সংখ্যাটাও তার থেকে কমই হবে, বেশি হবে না। একটু আগে বললেন যে হচ্ছে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভা করছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভাটা পূর্ব ঘোষিত। আনন্দনগরীতে আগুন লাগবে এটা কারার জানা ছিল না? আগুনে যারা মারা গেছেন তার পরিবারের প্রতি আমি আপনার বলার সময় বলিনি, কিন্তু একটু বলতে দিতে হবে, একটু আপনি কাউন্টার করবেন, আমি কাউন্টার করবেন, আমি আসবো, আমি কাউন্টার করবেন, আমি আসবো। তাপস বাবু আমি বলতে বলবো, তাপস না না আমি বলতে বলবো, আমি তাপস বাবুকে বলতে। আমার বক্তব্য, সেদিন পূর্ব ঘোষিত সভায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। উনি বললেন যে 10 লাখ টাকা সিভিক ভলেন্টিয়ারের চাকরি ওনার পছন্দ নয়। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে যাই, পেহেলগাঁওতে 26 জন পর্যটককে আজকে নরেন্দ্র মোদী 56 ইঞ্চি ছাতির দেশের বর্ডার পেরিয়ে ঢুকে যে নির্বিচারে হত্যা করেছিল পাকিস্তানিরা, কজনকে চাকরি দিয়েছেন, কতজনকে ক্ষতিপূরণ দিয়েছেন, আর কতজনকে কত কোটি টাকা দিয়েছেন আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে জিজ্ঞেস করুন। আর উনি আগুন লাগার কথা বলছেন। গোয়ায় নাইট ক্লাবে আগুন লেগে 25 জনের মৃত্যু হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ায় কতবার গেছিলেন ওনাকে জিজ্ঞেস করুন। আর যখন পেহেলগাঁয়ে 26 জন ভারতবাসীকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, তখন নরেন্দ্র মোদী বিহারে রাজনৈতিক ভাষণ দিতে ব্যস্ত ছিলেন। তিনি কতবার পেহেলগাঁয়ে গিয়েছিলেন আগে তার হিসেবটা দিতে বলুন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি আনন্দনগরীকে, তার হিসেব তৃণমূল কংগ্রেস দেবে। কিন্তু অমিত শাহ দায় করছেন রাজ্য সরকারের এই যে অগ্নিকাণ্ডের ঘটনা। যদি দুর্ঘটনা, একটা প্রাইভেট সংস্থা, তার সমস্ত দেখভালের দায়িত্ব সরকারের হতে পারে না। যদি আনন্দনগরের আগুনের দায়ভার তৃণমূল কংগ্রেস সরকারের হয়, তাহলে অমিত শাহ দাঁড়িয়ে বলুন, যদি বাপের বেটা হন, এই বাংলায় তো দুদিন ছাড়া ছাড়া আসছেন, সভা মঞ্চে দাঁড়িয়ে বলুন যে গোয়ার নাইট ক্লাবে আগুন লাগার দায়িত্ব আমার ভারতীয় জনতা পার্টির সরকারের। গুজরাটে কোচিং সেন্টারে আগুন লাগার দায়িত্ব আমার ভারতীয় জনতা পার্টির সরকারের। আজকে বলুন
গুজরাটের কেলিং জোনে আগুন লেগে 24 জনের মৃত্যু হয়েছিল, তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের। যেদিন অমিত শাহ বলতে পারবেন, আমরাও তৃণমূল কংগ্রেস মাইক লাগিয়ে বলবো আনন্দনগরী। অমিত শাহ বলছেন, অমিত শাহ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই যে মোমো কোম্পানির মালিক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে দেখা গেছে। একজন মুখ্যমন্ত্রী, যে কোনো ব্যবসায়ী, বড় বড় শিল্পপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীদের সঙ্গে ছবি দেখা যেতেই পারে। তাহলে যদি মোমো কোম্পানির মালিকের সাথে ছবি মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বিজয় মালিয়া, নীরব মোদী, মহুল চস্কিদের সঙ্গে গলা জড়িয়ে আজকে নরেন্দ্র মোদীর ছবি দেখতে পাওয়া গেছে। তাহলে এই চিটিংবাজ নীরব মোদী, মহুল চস্কি আর বিজয় মালিয়াদের সঙ্গে আজকে নরেন্দ্র মোদীর কি চোখ সাজক ছিল, সেটা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি বলবেন, উত্তর দেবেন। প্রথম কথা হচ্ছে মোমো উনি বলছেন প্রাইভেট কোম্পানিতে আগুন লেগেছে, তাতে সরকার দায়ভার কি? তাহলে আইপ্যাক কোম্পানি তো প্রাইভেট, সেখানে কেন মমতা ব্যানার্জি চলে গেল, ফাইল নিয়ে দৌড়ালো? দায়ভার নিতে হবে তো। না, আপনাদের তরফ থেকে যে অভিযোগটা করা আছে, ছবি দেখা গেছে, বলুন ছবি রাখুন। বলছি প্রথম কথা বলি যে ওনারা যখনই বলেন ওনারা চলে যান দেশের সফরে, চলে যান, মানে ফ্লাইট ধরে নেন। কিন্তু ঘটনা হলো যখন মমতা ব্যানার্জি, শাসক মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বিরোধী দল নেত্রী ছিল, আপনারা সবাই মনে আছে স্টিফেন কোর্ট নন্দলাল মার্কেটে আগুন লাগান, উনি দৌড়ে গেছিলেন। আজকে এখনো পর্যন্ত সময় পেলেন না উনি একবারও তাদের সঙ্গে দেখা করা, তার পরিবারের সঙ্গে দেখা করা বা সেই জায়গা ঘটনাস্থলে যাওয়ার। এখনো কেন, কিসের জন্য? আজকে কিসের জন্য? যে আজকে মোমো কোম্পানির মালিকের সঙ্গে যে স্পেনে ঘুরতে গিয়েছিলেন, সেটা তো সবাই দেখেছে, সেটা তো মানে টিভিতেও দেখা গেছে। তাহলে উনি কেন মোমো কোম্পানির মালিককে এখনো অ্যারেস্ট করলেন না? আগে সে তো প্রশ্ন আজকে বলতে হবে। আমি একদম সরাসরি সিপিএম প্রতিনিধি। এই যে মর্মান্তিক ঘটনা, দায় চাপাচ্ছে একদল আরেক দলের ঘাড়ে, দায় চাপাচ্ছে, রাজনীতি হচ্ছে, রাজনীতির মাঝখানে ন্যায় বিচারটা হারিয়ে যাবে না? ন্যায় বিচার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কোথায় আছে? পশ্চিমবাংলায় না, সারা দেশে ন্যায় বিচার কোথায় আছে? আজকের এই যে আনন্দপুরের যে ঘটনা, সেই ঘটনায় এতদিন চলে গেছে, মুখ্যমন্ত্রী যেতে পারেনি। কিন্তু আইপ্যাকে যখন ইডির তারা তদন্ত করতে গেছিল, সাথে সাথে মুখ্যমন্ত্রী ফাইলের গন্ধ পেয়ে চলে যেতে পেরেছিল। ফাইল, আপনি তাহলে দেবাশিস বাবুর সাথে একমত? দেবাশিস বাবুর সাথে একমত না। দেবাশিস বাবুর কটা লোক গেছিল সেদিন? তারপরে বিরোধী দলনেতা কোথায়? বিরোধী দলনেতাকে দেখা গেছে আনন্দপুরে? আসলে এদের কাউকে দেখাতে যাবে না। এরা হচ্ছে গিয়ে এক দল আরেক দলের ওপর রাজনীতি করবে, ধর্মের নামে রাজনীতি করবে। আর ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে এই ইনডোর মিটিং এ শ্রমিকের জীবনের দাম বেড়ে দেবে। আজকের যদি এই ঘটনা ঘটে, এই ঘটনা যদি অন্য কোনো বিজেপির শাসিত রাজ্যে ঘটেছে, সেই বিজেপির শাসিত রাজ্যের ঘটে, শ্রমিকদের যে নিরাপত্তার কথা, সেই শ্রমিকদের নিরাপত্তার কথা বিজেপি বলে না। বিজেপি আসলে বিজেপিরাও এই পুঁজিবাদের দালাল। তৃণমূল কংগ্রেস যেমন পুঁজিবাদের দালালি করছে, এই তৃণমূল কংগ্রেসের সাথে মুখ্যমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়েছিল ওয়ামো ফ্যাক্টরির কর্ণধার, সেরকমই ওই ইনডোর মিটিং এই রাজনীতির হয়ে যাবে। কিন্তু শ্রমিকদের নিরাপত্তা কোথায়? আনন্দপুর ফ্যাক্টরিতে শ্রমিকদের নিরাপত্তা ছিল না কেন? এই প্রশ্নটা। সুভাষিস বাবু, দেখতেই পাচ্ছেন একটি মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাকে ঘিরে রাজনীতি। মর্মান্তিক ঘটনা, যাদের প্রাণ গেছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। দেখুন, সব বিষয়ে রাজনীতি পশ্চিমবাংলার আজকে থেকে চলছে না। আমি এই রাজনীতিগুলোর বাইরে, যে একটা ঘটনা ঘটেছেই মানে আগুন লেগেছেই মানে একটা যারা প্রশাসনে আছে বা যারা ওই করেছে, আমি এর পক্ষপাতী না। তবে প্রশাসনকে উচিত করা হবে, এই যে সমস্ত জায়গায় প্লাস্টিক কারখানা আছে, দেখছেন প্লাস্টিক কারখানা আগুন লেগেছে। বিগত কয়েক মাস আগে খিদিরপুরের মার্কেটে আগুন লেগেছে। বেসিক্যালি এই জায়গায় যারা দেখেন, যাদের দায়িত্ব এইগুলো দেখার, তাদের দায়িত্বশীলতা আরো বাড়াতে হবে এবং তাদের দায়িত্ব নিয়ে এগুলো, এই ধরনের একটা আগুন ধরাকে এবং মারা যাওয়াকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দলকে বা একটা সরকারকে পুরোটাই দায় চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। কিন্তু এই ঘটনা, এই যে রাজনৈতিক চাপানোতর চলছে, আদেও কি বিচার পাবে, বিচার হবে, দোষী ধরা পড়বে? আমরা মনে করি, যদি প্রশাসন সঠিকভাবে যদি মনে করে যে 27 জন মারা গেছে, তাদের পরিবার আছে, সন্তান আছে, মা বাবা আছে, প্রত্যেকে আছে, তাদের মারা যাওয়ার কারণ হিসেবে যারা দায়ী
যেভাবে তৈরি হয়েছিল সম্পূর্ণটা বেআইনি ভাবে, সেই বেআইনি ভাবে তৈরি করার কারণে এই অগ্নিদগ্ধতা। তো সেই কারণে আমরা চাই যে প্রশাসন সঠিকভাবে সঠিক লক্ষ্যে বেআইনি ভাবে এই সমস্ত কাজ কারবার করার জন্য যেভাবে ওরা চালিয়েছিল তার সঠিক সাজা দিক। আমি শাসক দলের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের তাপস বাবুর কাছে জিজ্ঞেস করব, এই যে মর্মান্তিক ঘটনা, যারা মারা গিয়েছেন আদেও কি বিচার হবে? তাদের এই মৃত্যুর জন্য যারা দায়ী বা যে দোষী শাস্তি পাবে এই রাজনীতির পরেও? আমরা তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং আমাদের প্রশাসন এই সমস্ত সাধারণ মানুষের জীবনহানির সঙ্গে যারা যুক্ত থাকে তাদের কোনোদিনই সমর্থন করি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বহীন ভাষায় বলেছেন, এবং ঘটনা ঘটার পরে আপনার মোমো কোম্পানির ম্যানেজার সহ সেদিন তার যারা দায়িত্বে ছিলেন এবং একজন ডেকার্টের মালিক, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পর এবং বিচার ব্যবস্থা আদালতে চলবে, সেখানে যদি আদালতে বিচার ব্যবস্থায় যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে কঠোর থেকে কঠোর সাজা দেওয়ার জন্য আমাদের প্রশাসন যা যা করণীয় করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দায়িত্বহীন ভাষায় বলেছেন, আমরাও বলছি যে এই নক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত আমরা তাদের কারো পক্ষে নয়, এবং তাদের থেকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কথা বলছেন, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, আজকে একটা মোমো কারখানায় আগুন লেগেছে, যে কোনো মৃত্যু, ওনার কংগ্রেস প্রতিনিধি যেটা বললেন আমিও তার সঙ্গে সহমত। মানুষের মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, এটা দুঃখজনক ঘটনা। এই সমস্ত ঘটনা যাতে যত কম ঘটে তার জন্য নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু পেহেলগাঁওয়ের মতন জায়গায় আজকে যেখানে ভারতবর্ষের 26 জন মানুষকে হত্যা করে চলে গেল বিদেশি শক্তি, এবং সেই হত্যা হওয়া মানুষদের মধ্যে ভারতবর্ষের সেনারাও ছিলেন, তার পরিবাররাও ছিলেন, আজকে সেই কাণ্ডে কারা এই ঘটনা ঘটালো আজও ভারতবর্ষের প্রশাসন খুঁজে বের করতে পারলো না। তাদের কাছে প্রশাসনের দুর্বলতা, আর কেন কাউকে ধরা হচ্ছে না, কেউ শাস্তি পাচ্ছে না, এ কথা তাদের মুখে মানায় না। আর ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রতিনিধি বললেন যে পুঁজিপতিদের বিজেপিও দালাল, তৃণমূলও দালাল। তাহলে আমি তাকে প্রশ্ন করতে চাই যে এই পশ্চিমবাংলার প্রকৃত যশা একজন চিট ফান্ডের মালিক, আয়করের মালিকের সঙ্গে আজকে ওনার বিমানবাবু বুদ্ধবাবুর ছবি দেখতে পাওয়া গেছিল, তারা কোন পুঁজিবাদের দালাল সেটা তার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমাদের এই অনুষ্ঠানের সময়সীমা খুবই অল্প, কিন্তু তার মধ্যেও আমাদের আরো একটা বিষয় এই মুহূর্তে বলতে হবে। তার কারণ আজই আমরা দেখেছি কেন্দ্রীয় বাজেট প্রকাশিত করেছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং তার সেই বাজেট ঘিরে কার্যত তৈরি হচ্ছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বাজেট মানুষের জন্য বাজেট না, এই বাজেটে মানুষের কথা ভাবা হয়নি। এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই বাজেট সাধারণ মানুষের স্বার্থেই করা হয়েছে। হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ, যখন একটা বাজেট হয় আমাদের মনে একটা আশা থাকে যে আমাদের দৈনন্দিন যে জিনিসপত্রগুলো, সেই দৈনন্দিন জিনিসপত্রগুলোর দাম হয়তো কমবে, সেই দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম কমবে, এই আশা আমরা রাখি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে আজকের প্রকাশিত বাজেট, সেই বাজেট কতটা মানুষের পক্ষে, সেই বিষয়ে প্রশ্ন ঢুকবো। আমি সরাসরি দেবাশিস বাবু, আজকের বাজেট প্রকাশিত হয়েছে দেখেছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বাজেট মানুষের বাজেট নয়, কি বলবো? না, উনি কি বললো সেটা বলে সেটার দিকে তাকিয়ে আমাদের লাভ নেই। প্রথম কথা, যে বাজেট, এই বাজেট হচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যদি আপনার শক্তিশালী না হয় সে দেশ কখনো শক্তিশালী হতে পারে না। আজকে যদি রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু যদি উন্নত হয় তবেই শিল্প হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণ মানুষের যেটা আশা ছিল, জীবনদায়ী ওষুধের দাম কমেছে, অনেক কমেছে। অ্যাকচুয়ালি কি জানেন, তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই রাস্তায় সেই ফাংশন হয়, দেখেছেন তো, রাত্রিবেলা ফাংশন হয়, ঢিঙ্কা চাকুর নাচ হয়, তো সেইখানে যদি আপনি ক্লাসিক্যাল গান চালিয়ে দেন তো নাচতে পারবেন। ঠিক আছে, আজকের বাজেটটা হচ্ছে ক্লাসিক্যাল বাজেট, তো এনারা তো ওই ঢিঙ্কু চাকুর নাচ থেকে ব্যস্ত না। বাংলা কি পেলো, বাংলা কি পেয়েছে?
হ্যাঁ, আজকের বাজেট থেকে বাংলা কি পেল? প্রথম কথা পেয়েছে হচ্ছে আজকে উত্তরবঙ্গ মানুষের কাছে, উত্তরবঙ্গবাসীর কাছে আজকে সব থেকে বড় সুখবর। ভারতবর্ষে প্রস্তাবিত যে বুলেট ট্রেন যেটা ছিল আহমেদাবাদ টু মুম্বাই, আজকে সেই বুলেট ট্রেন চালু হলো, হচ্ছে প্রস্তাব হলো, যেটা হচ্ছে শিলিগুড়ি টু বারাণসী। আর হচ্ছে দ্বিতীয় কথা যে ডানকুনি টু সুরাট হচ্ছে ফ্রেট করিডোর, যাতে শিল্পের অগ্রগতিটা আরো বাড়বে। তো ন্যাচারালি যেটা রেলে যেটা চেয়েছিল, আজকে অনেকে অনেক কথা বলছে যে এ নাকি উনি তৈরি করেছিলেন, সবকিছু করেছেন, উনি সবকিছু তৈরি করে দেন, সেটা নিয়ে আমাদের ভাবার নেই। ঠিক আছে, কোন দিন না বলে দেয় যে পৃথিবীটাকে আমি তৈরি করে দিচ্ছি, যাই হোক সে বিষয়ে আমার কি লাভ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে উত্তরবঙ্গবাসী যেটা পেয়েছে এবং তার সঙ্গে নর্থ ইস্ট জুড়েছে, যেটা নর্থ ইস্টে পশ্চিমবঙ্গের সঙ্গে নর্থ ইস্টের যোগাযোগ ব্যবস্থা সব থেকে ভালো। ব্যবসা বাড়বে, অর্থনীতি বাড়বে, কর্মসংস্থান বাড়বে। এর থেকে আর কি সহজ হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে হবে। আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাপস বাবু। এই বাজেট সাধারণ মানুষের বাজেট নয় বলছে। যে হচ্ছে বুলেট ট্রেন কি করব? বুলেট ট্রেন খেলে পেট ভরবে। আজকের বাজেটে কোথাও কিছু নেই। বিড়ির দাম কমিয়ে দিলেন। বিড়ি শ্রমিকদের মজুরি এমনিতেই কম, বিড়ি শ্রমিকরা খেতে পায় না, না খেতে পেয়ে আত্মহত্যা করে। আমাদের অর্থমন্ত্রী বিড়ির দাম আরো কমিয়ে দিলেন যাতে বিড়ি শ্রমিকদের রোজ আরো কমে যায়। আজকে বুলেট ট্রেন দিয়ে তো আমার পেট ভরবে না। মদ আর সিগারেটের দাম বেড়েছে, মদ এবং সিগারেটের দাম বেড়েছে। মদ এবং সিগারেটের দাম বাড়াতে তাতে আমাদের কি যাবে? সাধারণ মানুষের কি যাবে আসবে? সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের মদ আর সিগারেটের দাম বাড়লে তাতে কি যাবে আসবে? বাংলা কি পেলো? বাংলার কৃষক কি পেলো? বাংলার আদিবাসী কি পেলো? বাংলার মহিলারা কি পেলো? আর উনি বলছেন ওনার যদি রাজনৈতিক জ্ঞান কম হয় তাহলে আমার কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন 2009 সালে, পুরনো সংসদের একটা যখন বাজেট পেশ হয় সেটা সংসদে কিন্তু রেকর্ড থাকে। রেকর্ডটা দেখতে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন ডানকুনিতে পণ্য পরিবহনের ফ্রেট করিডোরের প্রস্তাব সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। ওনার যদি হচ্ছে জ্ঞান না থাকে, ওনার যদি স্মৃতিভ্রম হয়ে থাকে, তাহলে আমাদের কিছু করার নেই। আমি সুভাষিস বাবুকে, আজকের বাজেট আপনিও শুনেছেন, আমরাও দেখেছি। এই বাজেট কি সাধারণ মানুষের স্বার্থে? সাধারণ মানুষের বাজেট তো ওরকম ভাবে বিচার করা যায় না। একটা বাজেটে একটা দীর্ঘ ব্যাপার থাকে, মানুষের জীবনযাত্রার ওপর, পরিকাঠামোর ওপর, সেই পুরোটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে যেটুকু জানি যে নির্বাচনের পর, যখন সেন্ট্রাল নির্বাচনের পর 2024 সালে আমরা দেখেছি ওষুধের দাম প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। আপনার মনে আছে 10 টাকার প্যানপট্টি আমরা 15 টাকা 16 টাকা দিয়ে কিনছিলাম। ওষুধের দাম যেভাবে বেড়ে গেছে এবং অন্যান্য ক্যান্সারের ওষুধের দাম এই মুহূর্তে কমেছে, কিন্তু আমি বলছি ওষুধের দাম বেশ কিছু জীবনদায়ী ওষুধের দামও কমানো হয়েছে। না, সেটা এই মুহূর্তে হয়েছে, কিন্তু বিগত 2 বছর ধরে, 2 বছর বাদে এটা কমানো হলো। সোনার দামটা 60,000-এর সোনা 1,78,000, আর 13,000 কমাচ্ছেন, সেটাও আবার সেই সোনার পাথর বাটির মতন। সোনার দাম বলছে 13,000 কমছে, আর ওদিকে খনিজ পদার্থের দাম বাড়িয়ে দিচ্ছে। তো দামটা কমবে কোত্থেকে? না, আমি যেটা বলছিলাম যে খুব সাধারণ পরিবারে যদি একটা ছোট করে বিয়ে দিতে হয়, তো একটা কানের দুল, একটা হার তো দিতে হয় খুব সাধারণ পরিবারে। আপনি সোনার দামটা বিগত 13 বছরে কোথায় গেছে আপনারা বিচার করবেন। আর ওষুধের দাম, এছাড়াও গাড়ি ভাড়া যেভাবে বেড়েছে, রেল থেকে তেল থেকে যেভাবে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এই ভাড়াগুলো আমরা হয়তো খুব মনে করছি যে 200 টাকা বেড়েছে, কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন 100 টাকা বা 200 টাকা, এই সংখ্যাটা মানুষের পকেট থেকে অনেক বেশি যাচ্ছে। এটা মানুষকে বিচার করতে হবে। আমি এবার সিপিআইএম প্রতিনিধি শোভন, বাজেট তুমিও দেখেছো, আজকে বক্তব্য শুনলে তোমার বিরোধী প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে, কি বলবে? তুমি কিভাবে দেখছো এই বাজেটের? বাজেট যেটা সরকার পেশ করে, সাধারণ মানুষের কথা ভেবে একটা সরকারের বাজেট পেশ করার কথা, কিন্তু তৃণমূল, বিজেপি, আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপির বন্ধু আছে, বললো রেলের কথা, বুলেট ট্রেন চালু করেছে, আর রেলটাকেই তো বিক্রি করে দিয়েছে, বিমাটাকেই বিক্রি করে দিয়েছে, এয়ারলাইন বিক্রি করে দিয়েছে। আজকে রেল দুর্ঘটনা আপনারা প্রত্যেক সপ্তাহে খবরের পাতা খুলে দেখতে পাবেন, কোথাও না কোথাও রেল দুর্ঘটনা হচ্ছে। রেলে স্থায়ী নিয়োগ হচ্ছে না, রেলে কর্মচারী নেই, রেলের আরপিএফ নিয়োগ হচ্ছে না, মেট্রো রেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এই কলকাতা শহর মেট্রো রেলের প্রাণ কেন্দ্র, কলকাতা শহরে মেট্রো রেলের স্থায়ী নিয়োগ নেই, মেট্রো রেলের নিরাপত্তা নেই, কিছুদিন বাদে মেট্রো রেল বন্ধ হয়ে যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে। আসলে বাজেটটা হতে হবে কৃষক, শ্রমিক,
মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কথা অনুযায়ী আজকে বলুন না, আমরা এই গাড়ির পেট্রোল কত টাকায় আগে, 5 থেকে 5 বছর আগে কত টাকা ছিল, আজকে কত টাকায় কেনা হচ্ছে, সর্ষের তেলের দাম কত, মানুষের জীবনে যেগুলো দরকার চাল ডাল তেল নুন সেই জিনিসপত্রের দামগুলো কোথায় গিয়ে ছুঁয়েছে, ওষুধের দাম কোথায় গিয়ে ছুঁয়েছে। আজকের এই জাল ওষুধ, এই যে ইলেকট্রাল বন্ডের সময় আমরা দেখেছি এই জাল ওষুধের কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করেছে, আর তার ফলে বিজেপির প্রতিনিধি বলুক বিজেপি সেই জাল ওষুধ কোম্পানিগুলোকে বেআইনি ভাবে তাদেরকে লাইসেন্স পাইয়ে দিয়েছে, সেই ওষুধগুলো বাজারে মানুষ খাচ্ছে। আজকে এই কথাগুলোকে মানুষের সামনে আসতে হবে, নিয়ে আসতে হবে। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সেইটাই করছি। আজকে আমরা সিপিআইএম গর্ব করে বলতে পারি আমরা ইলেকট্রাল বন্ডে 1 টাকা নিই। আমরা বলেছি এই যে বেনামি ওষুধের কোম্পানিগুলো, এই ওষুধের কোম্পানিগুলো নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য, নিজেদের মুনাফা বাড়ানোর জন্য এই কাজগুলো করছে, আর বিজেপিকে পয়সা দিচ্ছে, ধান্দা দো মুঝকো চান্দা দো मैं तुमको ধান্দা दूंगा, এই ধান্দার রাজনীতি হচ্ছে আজকে। আমি দেবাশিস বাবুর কাছে আসবো। মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিস সেই জিনিসপত্রগুলোর দাম কি আদৌ কমেছে এই বাজেটে? দেখুন, দৈনন্দিন জিনিসের যে দামের কথা বলছেন, আজকে যদি ও যেটা বলছে সে দৈনন্দিন বাজেটের দাম এইভাবে আপনি বলতে পারবেন না। আপনাকে বলছি এই বাজেট হচ্ছে দীর্ঘস্থায়ী বাজেট, ভবিষ্যতের দিকে তাকিয়ে বাজেট। তো জিনিসপত্রের দাম আজকে বাজেট হয়ে গেল মানে আজকেই কমে যাবে তার কোনো মানে নেই, ঠিক আছে। আর দাদা বললো বিড়ি শ্রমিকদের মুনাফা এবারে কমে গেছে, বিড়ির দাম কমিয়ে দিয়েছে, মদ বিড়ি সিগারেটের মদের দাম বাড়িয়ে দিয়েছে, সিগারেটের দাম যাই হোক, তার মানে মানুষ বিড়ি বেশি খাক সিগারেট মদ কম খাক, যাই হোক সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে বিড়ি শ্রমিকদের দিকে ওরা এত তাকায়নি কেন। আর আমার সিপিএম এর ভাইয়ের বয়স তো অনেক কম, আমার মাথার চুল সব পেকে গেছে, 50-এর উপরে বয়স হয়ে গেল। তো শ্রমিক দরদি সিপিএম আজকে শ্রমিকদের জন্য দরদ উঠছে, কৃষকদের জন্য দরদ উঠছে, অথচ 34 বছরে কত শ্রমিক আজকে বেরোজগার হয়েছিল, কত কৃষক আত্মহত্যা করেছিল, তার পরিসংখ্যান কি জানে না। সেকেন্ড কথা, এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আজকে এরা চোখে জল ফেলছে, এই পরিযায়ী শ্রমিক আমি 1999 থেকে 2001 পর্যন্ত ছিলাম ব্যাঙ্গালোরে, আমি দেখেছি তখন 2টো ট্রেন চলতো, করমণ্ডল এক্সপ্রেস আর চেন্নাই মেল। সেই 2টো ট্রেনে ভরে ভরে পরিযায়ী শ্রমিকরা যেত। তারা কি করতো? হয় নির্মাণ শিল্প, নয় সোনার কাজ, নয় কার্পেন্টারের কাজ। তো ন্যাচারালি এদের মুখে আর শ্রমিক কৃষকদের দরদ আর দেখাতে হবে না, কেন এদের আমলেই বামফ্রন্টের আমলেই 55,000 কলকারখানা বন্ধ হয়েছে। উনি বললেন, আমি শুধু একটা প্রশ্নই ওনাকে করতে চাই, আজকে পশ্চিমবাংলার বুকে কৃষক শ্রমিকদের কথা কারা বলেছিল? উনি বলছে আজকে কৃষক আন্দোলন এই ভারতবর্ষের বুকে যে কৃষকরা নিজেদের শ্রম কোড লাগু করেছে বিজেপির সরকার, কৃষকরা জীবন দিয়ে দীর্ঘদিন রাস্তা অবরোধ করে রাজপথে দিল্লির রাজপথে আন্দোলন করে তাদের অধিকার তারা ছিনিয়ে এনেছে। সেখানে সিটু তারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে। শ্রমিকদের কথা ওনারা বলছেন, আজকে শ্রমিকদের আজকে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছিল। আজকে 100 দিনের কাজ এই তৃণমূল কংগ্রেস আজকে শ্রমিক দরদের কথা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রতিনিধির মুখে মানায় না। 2011 সালে ক্ষমতায় যখন চলে যায় তখন চা শ্রমিকদের রোজ ছিল 65 টাকা। আজকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পরে আজকে চা শ্রমিকদের সেই ন্যূনতম মজদুরিটা 250 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন। আর পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, পরিযায়ী শ্রমিক এইভাবে বিচার হয় না। ভারতবর্ষের এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যেখানে যার কর্মসংস্থান জোগাড় হয় গিয়ে কাজ করে। আজকে ট্রেনে করে বাংলা থেকে মানুষ যেমন যায়, আজকে যাদের দৌলতে ভারতীয় জনতা পার্টি বাংলা জয়ের স্বপ্ন দেখছে, যাদের নেতারা নির্বাচনের সময় এসে আজকে মঞ্চে দাঁড়িয়ে বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, যাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, তারা বাংলা জয়ের স্বপ্ন দেখছে। আজকে কয়েক কোটি মানুষ বিহার উত্তরপ্রদেশে যারা পশ্চিম বাংলায় স্থায়ীভাবে এসে তাদের জীবন জীবিকা নির্বাপন করছে, তাদের উপর ভর করে তারা পরিযায়ী শ্রমিকের কথা। আমি একদম শেষ উত্তর নিয়ে অনুষ্ঠান শেষ করব। দাদা তো রাগ করছেন কেন? আমি তো আপনার কোটেই বলটা ঠেললাম। আরে পরিযায়ী শ্রমিক তো এদের আমলে তৈরি হয়েছিল, আপনারা না একটু বাড়িয়েছেন, রাগ করছেন কেন? কারখানা এদের আমলে হয়েছিল 55,000, আপনার দাম হয় 6,000 হয়েছে। আরে রাগ করবেন না। তো সব থেকে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই যে বাজেট, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের, কারণ ভোট আসবে ভোট যাবে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে সারা বছরই ভোট লেগে থাকে। তো ন্যাচারালি এই বাজেট ভোটের দিকে তাকে, কিন্তু বাজেট নয়, এই বাজেট হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যতের দিকে তাকে বাজেট।
যাতে ভারতবর্ষের মানুষের হাতে কর্মসংস্থান আসে এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয়। আমি একদম সময় অল্প। এই যে 55,000 বা 62,000 কারখানা বন্ধের কথা সবাই বলছে, এই কারখানাগুলো করে গেছিল কে? তার নাম জাতীয় কংগ্রেস। এটাই বলেন। আমাদের একদম স্বল্প সময়ের অনুষ্ঠান, একদম একদম অল্প ছোট। আজকে বাজেটের ভবিষ্যতের কথা বলছেন, ওনাদের প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি মানুষের চাকরি, কটা চাকরি দিয়েছেন? আর ভবিষ্যতের বাজেট 400 টাকার গ্যাস আজকে 1000 টাকা। আজকে ভবিষ্যতের বাজেট 65,000-এর সোনা 1,78,000 টাকা ভরি। সিএনজির দাম কমে গেছে কিন্তু আজ বাজেট, হ্যাঁ একটু মনে করে দিলাম। তারা বলছে ভবিষ্যতের কথা। এই রাজনৈতিক তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, কিন্তু যতই বাজেট হোক, যতই রাজনীতি নির্বাচন আসছে, প্রচার বিশৃঙ্খলা, এই বিষয়গুলো সাধারণ মানুষ তো ভুগছে। এই রাজনীতির চাপে পড়ে সাধারণ মানুষ, আমি আপনি, আমাদের কথা কারা বলছে? আমার আপনার স্বার্থ কারা দেখছে? সেই নিয়েই আমাদের প্রশ্ন থাকবে এই রাজনৈতিক দলের যে 4 জন ব্যক্তিত্ব আছে তাদের কাছে। তাদের এই রাজনীতির মাঝখানে সাধারণ মানুষের কি আদেও কোনো লাভ হচ্ছে? সাধারণ মানুষের কথা কি তারা কেউ ভাবছে? সেই দিকেই আগামী দিনে আমাদের চোখ থাকবে। আজকের মতো জবাব চাই জনতা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আমাদের 4টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেব কুমার, খবর বাংলা সংবাদ, শিলপাড়া।